দুধে মাত্রাতিরিক্ত কীটনাশক ও সীসা পাওয়ার ঘটনায় বিএসটিআই ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ব্যর্থ, মন্তব্য হাইকোর্টের। অতিরিক্ত অ্যান্টিবায়োটিকই কারণ বলছেন বিশেষজ্ঞরা। শুধু স্কুল কলেজের শিক্ষক পরিচালিত কোচিং অবৈধ, ফ্রিল্যান্সারদের বাধা নেই, ব্যাখ্যা হাইকোর্টের। উচ্চ মূল্যে বাসা বাড়িতে গিয়ে পড়ানোর প্রবণতা বাড়বে, মত বিশ্লেষকদের। গত বছরের চেয়ে 12 থেকে 20,000 টাকা বাড়িয়ে এবছর দুটি হজ প্যাকেজ ঘোষণা সরকারের। খাবার, বাড়ি ভাড়া ও সার্ভিস চার্জ পরিশোধ অনলাইনে। ডাকসু নির্বাচনের ভোট 11ই মার্চ, আগামী সপ্তাহে মনোনয়নপত্র বিতরণ। প্যানেল নিয়ে কাজ শুরু ছাত্রলীগের। প্রচারণার সময় কম, দাবি অন্য সংগঠনগুলোর। এবং বাংলাদেশে $15 কোটি ফুলের বাজার সম্প্রসারণে কাজ করবে যুক্তরাষ্ট্র। যশোরের গদখালি পরিদর্শন করে মার্কিন রাষ্ট্রদূত। ফুল সংগ্রহ ও সরবরাহে ব্যস্ত সাভারের চাষিরা। দেখছিলেন শিরোনাম। প্রবাসী সময়ের সঙ্গে আছি আমি কামরুল হাসান সবুজ। বাজারে গাভীর তরল এবং প্রক্রিয়াজাত করা দুধ পরীক্ষা করে 2 সপ্তাহের মধ্যে রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত। দুধে মাত্রাতিরিক্ত সীসা, কীটনাশক এবং অ্যান্টিবায়োটিক রয়েছে, যা মানব স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। ন্যাশনাল ফুড সেফটি ল্যাবরেটরির এমন প্রতিবেদন আমলে নিয়ে এ নির্দেশ দেন আদালত। খাদ্যে ভেজাল মেশানোকে দুর্নীতি উল্লেখ করে আদালত বলেন, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এবং বিএসটিআই ব্যর্থ হয়েছে। সরকারি প্রতিষ্ঠান ন্যাশনাল ফুড সেফটি ল্যাবরেটরির এক গবেষণায় উঠে এসেছে, গাভীর তরল দুধ এবং প্রক্রিয়াজাতকরণ দুধে মাত্রাতিরিক্ত সীসা, কীটনাশক এবং অণুজীব রয়েছে, যা মানব স্বাস্থ্যের জন্য দীর্ঘমেয়াদে মারাত্মক ক্ষতিকারক। দেশের বিভিন্ন স্থান থেকে গাভীর দুধের 96টি নমুনা সংগ্রহ করে এই গবেষণা প্রতিবেদন তৈরি করা হয়। দৈনন্দিন খাদ্য তালিকায় থাকা সুষম খাদ্য দুধ নিয়ে NFSL এর এই রিপোর্ট গণমাধ্যমে আসার পর বিস্ময় প্রকাশ করেন উচ্চ আদালত। আদালত বলেন, সরকারি রিপোর্টে এমন ভয়াবহ তথ্যের পরও নিরাপদ খাদ্য নিশ্চিতে কর্তৃপক্ষ ব্যর্থ হয়েছে। খাদ্যে ভেজাল দেওয়াকে দুর্নীতির সঙ্গেও তুলনা করেন উচ্চ আদালত। কোর্ট অ্যাকচুয়ালি উদ্বেগ করেছে যে সবকিছুই তো মানুষের স্বাস্থ্যের উপর নির্ভর করে, তাই আর বিশেষ করে দুধ বাচ্চারা খায়, বয়স্ক মানুষরা খায়, সবাই খায়। সেটাই যদি এত ভেজাল হয় এবং এত মানুষকে সাইলেন্টলি কিলিং করার জন্য হয়, তাহলে কর্তৃপক্ষের কি ফাংশন? আদালত নির্দেশ দেন, ঢাকা সহ কয়েকটি জেলায় দুধ, দই এবং গোখাদ্য পরীক্ষা করে 2 সপ্তাহের মধ্যে প্রতিবেদন দাখিলের। দুধে ভেজাল দেওয়ার সঙ্গে জড়িতদের কেন সর্বোচ্চ শাস্তি দেওয়া হবে না, তাও জানতে চান আদালত। নিরাপদ খাদ্য আইনের যে কর্তৃপক্ষের যে চেয়ারম্যান এবং খাদ্য সচিব, স্বাস্থ্য সচিব, মৎস্য সচিব এবং আইন সচিব সবাইকে কারণ দর্শানোর জন্য বলেছে এবং 15 দিনের মধ্যে এটার রিপোর্ট জমা দিতে বলছে এবং 4 সপ্তাহের একটা রুল দিছে। এটার বিরুদ্ধে কেন সর্বোচ্চ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না? এর আগে গত বছর বাজারে পাস্তুরিত দুধের 75% স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক বলে রিপোর্ট দিয়েছিল ICDDRB। তা নিয়েও উচ্চ আদালত রুল জারি করেছিলেন, কিন্তু এখনও রুল নিষ্পত্তি হয়নি। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। গাভীকে অতিরিক্ত অ্যান্টিবায়োটিক দেয়া ও আমদানিকৃত গোখাদ্য পরীক্ষা না করে খাওয়ানোর কারণে দুধ ও দুগ্ধজাত খাবারে ভয়াবহ মাত্রায় মিলছে সীসা, ক্রোমিয়াম ও কীটনাশকের উপস্থিতি। এমনটাই মনে করেন ফার্মাসিস্টরা। দুধে বিষ মিশিয়ে বাজারজাত করা সরাসরি বিষ খাইয়ে কাউকে হত্যার শামিল বলে মন্তব্য করেছে ভোক্তা অধিকার সংস্থা ক্যাব। রোববার মহাখালী জনস্বাস্থ্য ইনস্টিটিউটে দুধের বিশুদ্ধতা রিপোর্ট প্রকাশ করে ন্যাশনাল ফুড সেফটি ল্যাবরেটরি। এতে বলা হয়, দুধ, দই ও প্যাকেটজাত দুধে পাওয়া যায় সীসা, ক্রোমিয়াম সহ মারণব্যাধি, ক্যান্সারের উপকরণ। এই ধরনের গবেষণা আমলে নিতে চান ফার্মাসিস্টরা। তাদের দাবি, গাভীর খাবারে অ্যান্টিবায়োটিক দেওয়ার কারণে এ ধরনের কীটনাশক যেমন আসতে পারে, তেমনি বাজারজাত করার আগেও বিষ প্রয়োগ হয়ে থাকতে পারে। এছাড়া শিল্প এলাকায় পালন হওয়া গাভীর দুধে থাকতে পারে ভারী মেটাল। অল্প সময়ের মধ্যে মোটা তাজাকরণ এবং অধিক দুগ্ধ উৎপাদনের জন্য যে অ্যান্টিবায়োটিকটা আমাদের দেওয়া হয়, এই অ্যান্টিবায়োটিক পুরোপুরি কিন্তু আমাদের শরীর থেকে বেরিয়ে যায়, গাভীর দুধের মাধ্যমে সেটা বেরিয়ে আসে। ইন্ডাস্ট্রিয়াল এলাকা
এলাকা থেকে যেসব গরুর দুধ পাওয়া যায় বেশিরভাগ দুধের মধ্যে ক্রোমিয়াম, লেড, হেভি মেটাল আছে। এনিম্যালের নিজের যেমন ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে, অ্যাজ ওয়েল অ্যাজ আমরা মানুষ যখন সে দুধ খাই সেটা এফেক্টে কিন্তু কিডনিতে বিভিন্ন ধরনের সমস্যা। দুধ ও প্যাকেটজাত দুধে বিষ প্রয়োগকারীদের বিরুদ্ধে হত্যার অভিযোগ এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। প্রশাসনিক যোগসাজশের কারণে এমন হচ্ছে বলে মনে করেন ভোক্তা অধিকার সংস্থা ক্যাব। খাদ্যে বা দুধে বা মাংসে এই যে বাণিজ্যিক বিবেচনায় ভেজাল মিশিয়ে মানুষকে বিষ প্রয়োগ করা হচ্ছে এবং তার থেকে এক শ্রেণীর মানুষ লাভবান হচ্ছে, সেই অসাধু ব্যবসায়ীদেরকে ঠিক হত্যাকারীর অপরাধী করে তাদেরকে বিচারের আওতায় আনা এবং তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে দৃষ্টান্ত বা নজির স্থাপন করা এখন জরুরি হয়ে পড়েছে। দেশে গাভীর খোলা দুধে 96%, প্যাকেটজাতে 66 থেকে 80%, অণুজীব সহ বিভিন্ন ধরনের রাসায়নিক উপাদান পাওয়া যাচ্ছে বলে রিপোর্টে বলা হয়। এমআর আমিন, সময় সংবাদ, ঢাকা। এবার অন্য প্রসঙ্গ। শুধু সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরাই কোচিং করাতে পারবেন না, এর বাইরে কোচিং করানোর ক্ষেত্রে কোনো বাধা নেই। কোচিং বাণিজ্য বন্ধের রায় নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হয় উচ্চ আদালত কথা বলেন। এদিকে শিক্ষাবিদরা বলছেন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার মান উন্নয়নের দিকে নজর না দিলে নতুন কৌশলে এ বাণিজ্য আবারও শুরু হবে। আফজাল হোসেনের আরও একটি রিপোর্ট। কোচিং বাণিজ্য বন্ধে 2012 সালে নীতিমালা করে সরকার। এই নীতিমালার আলোকে সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের কোচিং বাণিজ্যের পথ বন্ধ হয়। গত 7 ফেব্রুয়ারি সরকারের নীতিমালা বৈধ ঘোষণা করে রায় দেন উচ্চ আদালত। এ রায়ের পর বিভ্রান্তি সৃষ্টি হয় শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে বাণিজ্যিকভাবে চলা কোচিং বৈধ কিনা। সোমবার উচ্চ আদালত বলেন সরকারের নীতিমালার বাইরে হওয়ায় এ ধরনের কোচিং চালাতে কোনো বাধা নেই। নীতিমালাতে যেসব শিক্ষা প্রতিষ্ঠানের কথা বলা আছে, যেমন হলো স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি প্রতিষ্ঠান এবং কোচিং বাণিজ্যের যেটা ডেফিনিশন, ওইটা শিক্ষা প্রতিষ্ঠানের জন্য শুধু অ্যাপ্লিকেবল। এর বাইরে যারা আছে, যেমন মনে করেন যারা ফ্রিল্যান্সার, ওদের জন্য কোনো নাই, এটা অবৈধ না, ওরা কাজ করতে পারবে। শিক্ষাবিদদের আশঙ্কা স্কুল কলেজে শিক্ষার গুণগত মান উন্নয়ন করা না গেলে উচ্চ মূল্যে বাসা বাড়িতে গিয়ে শুরু হবে শিক্ষা বাণিজ্য। আমরা যদি কোচিংকে বারণ করি তাহলে যোগ্য মানুষ বাসায় বাসায় যেয়ে পড়াবে, আমরা সেগুলো ধরতে পারবো না, কিংবা এর পেছনে যে পরিমাণ বিনিয়োগ আমাদের করতে হবে সেটা করতে পারবো না। আমার মনে হয় যে একটি সমস্যা সমাধানের জন্য আমাদের জাতীয় জীবনের, সামাজিক জীবনের নানা ক্ষেত্রে নানা সমস্যা হোক, সেটা আমরা চাই না। যদিও কোচিং বাণিজ্য বন্ধে সরকারি নীতিমালাতেও কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষকদের টাকার বিনিময়ে 10 জন শিক্ষার্থী পড়ানোর সুযোগ দেওয়া হয়েছে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। এদিকে হাইকোর্টের নির্দেশ ও শিক্ষা মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞা অমান্য করে এখনও রাজধানীতে চলছে কোচিং বাণিজ্য। সোমবার বেশ কয়েকটি কোচিং সেন্টারে ক্লাস নেওয়ার সময় হাতে নাতে ধরে র্যাব। এ সময় নির্দেশ অমান্য করে ক্লাস নেয় 8টি কোচিং সেন্টার সিলগালা ও জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। কোচিংয়ের নামটাই লেখা হয়েছে ভুল বানানে, কিন্তু তারাই দিচ্ছেন A+-এর নিশ্চয়তা। এমন বেশ কয়েকটি কোচিংকে শিক্ষার্থী পড়ানো অবস্থায় হাতে নাতে ধরে ফেলে র্যাব। কথা ছিল এসএসসি পরীক্ষার সময় বন্ধ থাকবে সকল কোচিং সেন্টার, কিন্তু বাস্তবতা ভিন্ন। যাত্রাবাড়ি, শনিরেখা সহ বেশ কয়েকটি এলাকায় অভিযানের নামে র্যাব। এ সময় স্কুলের শিক্ষককেও পাওয়া যায় কোচিং করানো অবস্থায়। যদিও আত্মপক্ষ সমর্থনে নানা বক্তব্য দেয় কোচিং পরিচালনাকারীরা। ছোট ক্লাসগুলো চালাইতে পারো, কিন্তু এসএসসির সময় এসএসসি, জেএসসির সময় জেএসসি বা এইচএসসির সময় এইচএসসি ব্যাচগুলো, এই ব্যাচগুলো মানে অফ করে দিবা, এগুলো অন রাখবো না পরীক্ষার সময়। এই জাস্ট এটা রেফটেন থেকে আসছিল সম্ভবত, ওরকম অফিসিয়ালি তো আর কেউ বলে না, জাস্ট যারা আসছিল তারা বলছে হ্যাঁ তোমরা ছোট ক্লাস পড়াইতে পারো, কিন্তু বড় ক্লাস তো পড়াইতে পারো না, এরকম বলছে। কে বলছে এটা? স্যার নাকি আপনি আপনাকে বাঁচানোর জন্য? না না স্যার, বাঁচানোর জন্য না। অভিযানকে সাধুবাদ জানিয়েছে অভিভাবকরা। অবশ্যই স্কুলের টিচারদের কাছে কোচিং করতে হবে, না হলে পানিশমেন্ট আছে, তারপরে খাতায় নাম্বার কম দেওয়া হয়, ইচ্ছা করে ফেল করানো হয়। ফিজিক্স বা ম্যাথ যেটা, এটা তো স্কুলে ভালো করে পড়ায় না দেখি, কিন্তু ওনারা বাসায় এসে পড়তে বাধ্য হয়। এই বিষয়গুলো বিবেচনায় রেখে আমরা এই অভিযানগুলো পরিচালনা করছি, এবং এই ক্ষেত্রে আপনার কোনো প্রকারের আমাদের পক্ষ থেকে কোনো ধরনের ছাড় দেওয়ার কোনো স্কোপ নেই। শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার মান বাড়ানোর দাবি করেছেন সকল পক্ষই। আতিকুর রহমান তামাল, সময় সংবাদ, ঢাকা। এবছর পবিত্র হজ পালনের জন্য সরকার 2টি প্যাকেজ ঘোষণা করেছে।
প্রথম প্যাকেজ অনুসারে খরচ পড়বে 4,18,500 টাকা এবং দ্বিতীয় প্যাকেজ অনুসারে তা হবে 3,44,000 টাকা। সোমবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকে হজ প্যাকেজ 2019-এর খসড়ায় অনুমোদন দেওয়া হয়। এছাড়া জাতীয় হজ ও ওমরাহ নীতি 2019-এর খসড়ায়ও অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এবার প্রতিটি হজ এজেন্সি 150 জন থেকে সর্বোচ্চ 300 জনকে হজে পাঠাতে পারবে। সৌদি সরকারের বেঁধে দেওয়া কোটা অনুসারে চলতি বছর আসন্ন হজ মৌসুমে 1,27,198 জন হজ পালনের সুযোগ পাবেন। এর মধ্যে বেসরকারি ব্যবস্থাপনায় 1,20,000 এবং বাকি 7,198 জন সরকারি ব্যবস্থাপনায় হজ করবেন। সোমবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকে জাতীয় হজ ও উমরা নীতি 2019 এবং হজ প্যাকেজ 2019-এর খসড়ায় অনুমোদন দেওয়া হয়। বৈঠকে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে সম্পাদিত হজ চুক্তি অনুসারে এবারের হজ প্যাকেজ নির্ধারণ করা হয়। বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম জানান, জাতীয় হজ ও উমরা নীতির খসড়ায় বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। নিবন্ধিত হজযাত্রীর নামের তালিকা হতে তার সম্মতি ব্যতীত হজযাত্রী প্রতিস্থাপন করা যাবে না। সৌদি আরবে বাড়ি ভাড়া, সার্ভিস চার্জ এবং ক্যাটারিং বাবদ অর্থ অনলাইনে পেমেন্ট করতে হবে। এবছর হজের জন্য সরকারি ব্যবস্থাপনায় 2টি প্যাকেজ ঘোষণার কথা জানিয়ে তিনি বলেন, প্রতি হজযাত্রীর জন্য প্রথম প্যাকেজ অনুসারে 4,18,500 টাকা এবং দ্বিতীয় প্যাকেজ অনুসারে তা পড়বে 3,44,000 টাকা। আর বেসরকারি ব্যবস্থাপনায় খরচ কমপক্ষে 3,44,000 টাকার বেশি নির্ধারণের প্রস্তাব রাখা হয়েছে। 2018-তে ছিল 3,97,929 টাকা, আর সেটা বেড়ে এবছরে হলো 4,18,500 টাকা। প্যাকেজ 2 3,31,359 টাকা ছিল, সেটা এবারে হলো 3,44,000। সরকারি ব্যবস্থাপনায় 7,198 এবং বেসরকারি ব্যবস্থাপনায় এবারে 1,20,000 মিলে 1,27,198। আর প্রত্যেক হজ এজেন্সি কমপক্ষে 150 আর সর্বোচ্চ 300। এবছর হজ করতে প্রতিজনকে বিমান ভাড়া বাবদ 1,28,000 টাকা নির্ধারণের কথাও জানান মন্ত্রিপরিষদ সচিব। মাধ্যমে পরিশোধ করা। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। 25টি পদে 11 মার্চ সকাল 8টা থেকে দুপুর 2টা পর্যন্ত ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ হবে। একই সঙ্গে হল সংসদের নির্বাচন অনুষ্ঠিত হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান রিটার্নিং কর্মকর্তা। তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে মিছিল করেছে ছাত্রলীগ, তৎপর অন্য ছাত্র সংগঠনগুলো। তবে নির্বাচনের সব সংগঠনের সমান সুযোগ দাবি করেছে তারা। অন্যদিকে সাধারণ শিক্ষার্থীদের চাওয়া সুষ্ঠু নির্বাচন। বিশ্ববিদ্যালয় সিনেট ভবনে ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান রিটার্নিং কর্মকর্তা। এই সময় অন্য কর্মকর্তা ও হল প্রাধ্যক্ষরা উপস্থিত ছিলেন। আগামী 11 মার্চ 2019 সোমবার অনুষ্ঠিত হবে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ। 20 ফেব্রুয়ারি 2019 বুধবার বিকাল 4টায় মনোনয়নপত্র বিতরণের তারিখ ও সময় 19 ফেব্রুয়ারি 2019। ডাকসুর পর প্রত্যেক হলে হল সংসদের তফসিলও ঘোষণা করা হয়। তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে ক্যাম্পাসে মিছিল করেছে ছাত্রলীগ। নেতারা বলছেন, দ্রুত শুরু হয়ে যাবে তাদের প্যানেল নির্ধারণের কাজ। ক্যাম্পাসে সহাবস্থান ও সুষ্ঠু নির্বাচনের দাবিতে মিছিল করেছে বাম ছাত্র সংগঠনগুলো। ছাত্রদল ও সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদও ক্যাম্পাসে সহাবস্থান নিশ্চিতের দাবি করেছে। আমাদের প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে নিয়ে এসেছি, কারণ আপনি জানেন যে ছাত্রলীগের কার্যক্রম কখনো ভোট কেন্দ্রিক নয়। আমরা শিক্ষার্থীদের অধিকার নিয়ে সবসময় কাজ করেছি। যে প্রক্রিয়ার মধ্য দিয়ে তফসিল ঘোষণা করা হলো, সেই প্রক্রিয়াটা আমাদের মাঝে অনেক বেশি উদ্বেগ এবং উৎকণ্ঠার জন্ম দিয়েছে। দলীয় ফোরামে আলোচনা করব, তারপরে আমরা ডিসিশন নেব যে আমরা নির্বাচন যাব কি নির্বাচন বয়কট করব। বিদ্যমান অবস্থায় ডাকসু নির্বাচনের উপযোগী পরিবেশ নাই, কারণ এখানে সকল ছাত্র সংগঠন তাদের সাংগঠনিক কার্যক্রম চালাতে পারে না। সুষ্ঠু নির্বাচনের জন্য সব ধরনের পদক্ষেপ নিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছে সাধারণ শিক্ষার্থীরা। অবশ্যই চাই একটা সুষ্ঠু নির্বাচন হোক ডাকসুতে, আর ছাত্রদের দাবিটাই প্রাধান্য পাক। সুষ্ঠু হোক, নিরপেক্ষ হোক, সুন্দর হোক, যেন সাধারণ ছাত্ররা যাকে পছন্দ করবে তিনি যেন নির্বাচিত হন। সব সংগঠনকে সমান সুযোগ দেওয়ার নিশ্চয়তা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ডাকসু ভবনে দেখা যাচ্ছে নতুন সাইনবোর্ড। এখন নতুন নেতৃত্ব, নির্বাচনের পালা। তফসিল ঘোষণার পর সরব হয়ে উঠেছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। তৎপর সবগুলো পক্ষ। বিশ্ববিদ্যালয় প্রশাসন আশ্বাস দিয়েছে সুষ্ঠু নির্বাচনের। সেটা কতটা কার্যকর হয় তা সময় বলে দেবে। ইকরাম হোসাইন, সময় সংবাদ, ঢাকা বিশ্ববিদ্যালয়। ডাকসু নির্বাচনের পরিবেশ এখনো তৈরি হয়নি মন্তব্য করে বিএনপির শীর্ষ নেতারা বলেছেন, বিরোধী ছাত্র সংগঠনগুলোর সহাবস্থান নিশ্চিত না হলে নির্বাচন সুষ্ঠু হবে না। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে বিএনপি নেতারা বলেন, ডাকসু নির্বাচন জাতীয় নির্বাচনের মতোই হতে পারে বলেও মন্তব্য করেন তারা।
ডাকসু নির্বাচন যাতে জাতীয় নির্বাচনের মতো না হয়, এটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আমাদের দেশের ইতিহাস হলো সরকার কোনো দাবি মানতে চায় না, ছাত্র সমাজ তাদেরকে দাবি মানতে বাধ্য করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সমাজও সরকারকে বাধ্য করবে একটা সুষ্ঠু নির্বাচনে এবং নির্বাচনে যেসব বাধা সেসব দূরীকরণে। 28 বছর ধরে ডাকসু নির্বাচন হয় না, এই সময় কেন তারা নির্বাচনের জন্য সময়টিকে বেছে নিলেন? তার কারণ তারা উপলব্ধি করেছে যে দেশের মানুষ ভোট ডাকাতিতে এখন অভ্যস্ত হয়ে গিয়েছে। পত্র পত্রিকা মিডিয়া সম্পূর্ণ তাদের কন্ট্রোলে, সুতরাং এটি ভোট ডাকাতির প্রকৃষ্ট সময়। উপজেলা নির্বাচনে জাতীয় নির্বাচনের চেয়েও বেশি ভরাডুবি হতে পারে জেনেই বিএনপি নির্বাচনে যাচ্ছে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ইসি সচিবালয় রিটার্নিং কর্মকর্তার কাছে সংরক্ষিত 50টি মহিলা আসনের বিপরীতে মনোনয়নপত্র দাখিল করেছেন 49 জন প্রার্থী। এর মধ্যে আওয়ামী লীগের পাওয়া 43টি আসনে মনোনয়নপত্র দাখিল করেন দলটির মনোনীত প্রার্থীরা। এছাড়া জাতীয় পার্টি থেকে 4 জন, ওয়ার্কার্স পার্টির 1 জন ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন 1 জন প্রার্থী। তবে ঐক্যফ্রন্টের পাওয়া একটি আসনে মনোনয়নপত্র দাখিল করেননি কেউ। মনোনয়নপত্র দাখিল শেষে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, সংরক্ষিত নারী আসনে মনোনয়নের ক্ষেত্রে তৃণমূলের ত্যাগীদের মূল্যায়ন করা হয়েছে। অভিনয় ছাড়াও আমার একটা সোশ্যাল কমিটমেন্ট আছে। তো আমি ছাত্র অবস্থার থেকে এখন পর্যন্ত হয়তো আমি পার্টিকুলার কোনো রাজনৈতিক দল করিনি, কিন্তু দেশকে ভালোবাসতে করে দল করতে হয় না। আমি এমন কথা অবশ্যই বলবো না যে আমি গিয়ে যুগান্তর সৃষ্টি করে দেব। প্রথমে ব্যাপারটা বুঝতে হবে, সাংসদের যা যা দায়িত্ব থাকে সেগুলো আমি সৎভাবে এবং আমার যতটুকু ক্ষমতা সেখানের থেকে শতভাগ দিয়ে করার চেষ্টা করব। 38 বছর জাতীয় পার্টিতে রয়েছি, আমি কখনো সেরকমভাবে সংসদে আসার সুযোগ পাইনি। আমি সত্যি আনন্দিত আজকে যে আমি সংসদে যেতে পারছি। বাংলাদেশে স্বাধীনতার পর এই 47 বছর পরে আমাদের প্রথম খ্রিস্টিয়ান সম্প্রদায় থেকে মাননীয় প্রধানমন্ত্রী উনি আমাকে মনোনয়ন দিয়েছেন। সংরক্ষিত নারী আসনে প্রার্থিতার ব্যাপারে আন্দোলন সংগ্রাম, তাদের যে ত্যাগী ভূমিকা, সেটাকে আমরা গুরুত্ব দিয়েছি, অগ্রাধিকার দিয়েছি। তারা জানে যে জাতীয় নির্বাচনে যে ভরাডুবি ঘটেছে, উপজেলা নির্বাচনে তাদের রেজাল্ট আরও খারাপ হবে, আরও শোচনীয় হবে এবং হেরে যাওয়ার ভয়ে তারা ইলেকশনে অংশ নিচ্ছে না। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সহকারী প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালনকারী অন্তঃসত্ত্বা নারীকে ওএসডি করার ঘটনা বিভাগীয় তদন্তের দাবি করেছেন 2 সংসদ সদস্য। হোসনে আরা বেগম নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা। অন্তঃসত্ত্বা অবস্থায় নির্বাচনের সময় দায়িত্ব পালনকারী এই নারীকে জেলা পরিষদের এক কর্মকর্তা অযোগ্য ঘোষণা করে 4 ফেব্রুয়ারি ওএসডি করেন। এই ঘটনার নিন্দা জানিয়ে সোমবার সংসদে নির্ধারিত বক্তব্যে সাবেক মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি ও নারায়ণগঞ্জের সংসদ সদস্য শামীম ওসমান বিভাগীয় তদন্ত দাবি করেন। পরে গত 4 ফেব্রুয়ারি হোসনে আরা বেগমকে অযোগ্য বিবেচনা করে ওএসডি করার খবর শুনে তার মানসিক চাপ বেড়ে ফুসফুসে সমস্যা সৃষ্টি হয়। নির্ধারিত সময়ের আগেই অস্ত্রোপচারের মাধ্যমে তার সন্তান জন্ম হয়। এতে বাচ্চাটি চরম স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে বলে জানা গেছে। যখন ডাক্তারকে দেখাতে গেছে এই সময় আকস্মিক সে জানতে পেরেছে সে ওএসডি হয়েছে এবং ওএসডি হওয়ার খবরটি শুনে সে আকস্মিকভাবে সেখানে অসুস্থ হয়ে পড়ে এবং একটি সন্তান সে প্রসব করে, যে সন্তানটা সময়ের আগে প্রসব করার কারণে এখন মৃত্যু পথযাত্রীর মতনই অবস্থায় সে হসপিটালে আছে শিশুটি। এই ঘটনাটির জন্য একটি বিভাগীয় তদন্ত প্রশাসনিকভাবে আমাদের সংস্থাপন মন্ত্রণালয়ের মাধ্যমে করার জন্য আমি আপনার কাছে বিনীতভাবে এই মহান সংসদে আবেদন জানাচ্ছি। কার নির্দেশে এই মেয়েটিকে ওএসডি করা হলো এবং ওএসডি করার পরে সে অসুস্থ হলো, আমি আল্লাহর কাছে দোয়া করি তার বাচ্চাটাতে হায়াত দরাজ হয়, কিন্তু তার বাচ্চার যে শারীরিক অবস্থা তাতে আমি শঙ্কিত। যদি এটা কিছু খারাপ কিছু হয়, আল্লাহ মাফ করুক, তাহলে হয়তো বা আমি আমার নিজেকেও মাফ করতে পারবো না, কারণ আমি ওই এলাকার এমপি ছিলাম। ইডেন কলেজের সাবেক অধ্যক্ষ মাহফুজা চৌধুরী পারভিনকে একাধিক ব্যক্তি শ্বাসরোধ করে হত্যা করে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান ডাক্তার সোহেল মাহমুদ। সোমবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্ত করা হয়। ময়নাতদন্তকারী চিকিৎসক সোহেল মাহমুদ জানান, 2 থেকে 3 জন মুখ চেপে শ্বাসরোধ করে হত্যা করেছেন বলে
আলামত পেয়েছেন তারা। হত্যাকাণ্ডের ঘটনায় বাড়ির 2 কাজের মেয়ে সহ 3 জনকে আসামি করে রাজধানীর নিউ মার্কেট থানায় একটি মামলা করেছেন নিহতের স্বামী। পুলিশ বলছে আসামিদের গ্রেফতারের জোর তৎপরতা চালাচ্ছেন তারা। ময়নাতদন্তকালে আমরা তার শরীরে যা দেখলাম সেটা হচ্ছে গিয়া তাকে শ্বাসরোধ করে মারা হয়েছে, আমাদের কাছে আপাতদৃষ্টিতে মনে হচ্ছে। তা আমরা তার ঠোঁটে, মুখে এবং আঙ্গুলে ধস্তাধস্তির চিহ্ন পাই। মামলা হয়েছে, মামলায় 2 জনকে আসামি করা হয়েছে এবং একজনকে সাসপেক্টেড করা হয়েছে, সন্দেহভাজন হিসেবে আছে একজন। মামলা তদন্তাধীন আছে। আমরা গতকাল রাত থেকে আসামি ধরার চেষ্টা করছি এবং এখনও এই মুহূর্তেও ঢাকা শহরের বিভিন্ন জায়গায় আমাদের টিম কাজ করতেছে আসামি ধরার জন্য। 7 বছরেও সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যার বিচার না হওয়াটা রাষ্ট্রের জন্য ব্যর্থতা বলে মন্তব্য করেছেন গণমাধ্যম কর্মীরা। সাগর রুনি হত্যার 7ম বর্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটি আয়োজিত প্রতিবাদ সমাবেশে মন্তব্য করেন তারা। সাংবাদিকরা বলেন, আইন শৃঙ্খলা বাহিনী চাইলে অবশ্যই এই হত্যার রহস্যভেদ হতো। প্রতিদিন খবরের পেছনে ছুটে বেড়াতেন যে 2 জন মানুষ, 7 বছর আগের 11ই ফেব্রুয়ারি ভোরে তারাই হয়ে যান খবরের শিরোনাম। সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যার পর মিলেছে নানা আশ্বাস। সরকারের বিভিন্ন মহল থেকে দেয়া হয়েছে নানা প্রতিশ্রুতি। বিচার দাবিতে সাংবাদিকরাও সোচ্চার ছিলেন রাজপথে। একসময় স্তীমিত হয়ে যায় সে আন্দোলন। মামলার তদন্তভার গোয়েন্দা পুলিশের হাত ঘুরে যায় র্যাবের হাতে। এখন পর্যন্ত তদন্তের অগ্রগতি প্রতিবেদন দাখিলের জন্য 63 বার সময় চাওয়া হলেও অগ্রগতি হয়নি কিছুই। আর এসবে কেটে গেছে 7 বছর। গণমাধ্যম কর্মীরা বলছেন, এই দেশে অনেক আলোচিত হত্যার রহস্য ভেদ করেছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী, কিন্তু 7 বছরেও সাগর রুনি হত্যার কুলকিনারা করতে না পারায় তাদের আন্তরিকতা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক। সাগর রুনি আলামত আমেরিকাতে পাঠানো হয়েছিল ল্যাবে, সেখান থেকেও পরীক্ষার ফলাফল বাংলাদেশে চলে আসছে, কিন্তু সেটাও প্রকাশ করা হচ্ছে না। কি রহস্য জাতি জানতে চায়। 11ই ফেব্রুয়ারি 1912 সালে যে শিশুটি জন্ম দিয়েছিল, আজকে তার বয়স 7 বছর। সে শিশুটি পর্যন্ত আজকে জানে সাগর রুনি নামে একটি হত্যাকাণ্ড হয়েছিল, যে হত্যাকাণ্ডের বিচার আজকে জাতি করতে পারেনি। সাগর রুনি, তনু, আরো এমন কয়েকটি হত্যাকাণ্ড আছে যেগুলো সরকার, আমাদের রাষ্ট্র দারুণভাবে ব্যর্থ হয়েছে। এতে আমরা অত্যন্ত লজ্জিত, একই সঙ্গে পেশাদার সাংবাদিক হিসেবে আমরা ক্ষুব্ধ। তবে যত সময়ই লাগুক সহকর্মী হত্যার বিচারের দাবিতে আন্দোলন চলবে বলে জানান গণমাধ্যম কর্মীরা। সাংবাদিক সমাজের অনৈক্যের ফলে আজকে আমরা এই 7 বছর পার হলেও বিচার পাচ্ছি না, এবং আমরা যদি এভাবেই থাকি আগামী 70 বছরে পাবো কিনা সেটি নিয়ে সংশয় থাকে। যত কিছুই হোক, ঢাকা রিপোর্টার্স ইউনিটি সাগর রুনিকে কখনো ভুলবে না। তার হত্যার বিচারের দাবিতে 70 বছর আন্দোলন চালিয়ে যেতে হলেও চালাবে। একটি সন্তান তার বাবা মা হারানোর বেদনা নিয়ে বেড়ে উঠছে, কিন্তু এই সন্তানটি তার বাবা মা হত্যাকারী, তারা তার বাবা মাকে হত্যা করেছে, তারা তার বাবা মার এই খুনের জন্য দায়ী, এটি জানতে পারছে না। প্রতিবাদ সমাবেশ শেষে সাগর রুনি হত্যার বিচার দাবিতে স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর স্মারকলিপি দেয় ঢাকা রিপোর্টার্স ইউনিটির একটি প্রতিনিধি দল। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর মিরপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে উত্তর সিটি কর্পোরেশন। এতে বেশ কিছু স্থাপনা ও অবৈধ কাঁচা বাজার উচ্ছেদ করা হয়। সাধারণ মানুষ বলছেন, বারবার উচ্ছেদ না চালিয়ে প্রয়োজন স্থায়ী পরিকল্পনার। তবে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বলা হয়, জনগণের ভোগান্তি হয় এমন কোনো স্থাপনা রাখা হবে না। মিরপুরের শাহালি মাজার থেকে 1 পর্যন্ত প্রায় 70 ফিট রাস্তা থাকলেও বেশিরভাগই সাধারণ মানুষের কাজে আসে না। এছাড়া রাস্তার 4 ভাগের 3 ভাগ অবৈধ স্থাপনা আর কাঁচা বাজারের দখলে থাকায় এই রাস্তাতেও যানজট নিত্যদিনের। তরকারি নিয়ে বসে থেকে এগুলো দিয়ে রাস্তা অর্ধেক পুরা এরাই দখল করে রাখে। ভালোভাবে একটা গাড়ি সচ্ছলভাবে যাওয়া, একটা সুন্দর রাস্তা, কিন্তু থাকে হইলো 10 ফিটের মতো। সিটি কর্পোরেশন কাজ করছে, লক্ষ লক্ষ টাকা খরচ করে, অথচ হাঁটতে পারে না মানুষ। হাঁটার জায়গা নেই, রোডটা যখন হাঁটতে যায় তখন গাড়ি অ্যাক্সিডেন্ট করে। ফুটপাত দখলমুক্ত করার জন্য আগে হকারদেরকে পুনর্বাসন করার জন্য আমার মনে হয় সরকার একটু দৃষ্টি দেওয়া উচিত। সোমবার সকালে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নেতৃত্বে অভিযান চালানো হয় রাস্তাটিতে। এতে যোগ দেন স্থানীয় জনপ্রতিনিধিরা। তারা জানান, সাধারণ মানুষের ভোগান্তি হয় এমন অবৈধ স্থাপনা থাকবে না। এই ফুটপাত দোকান দিয়ে তারা নষ্ট করেছে, আবার আমরা ঠিক করেছি। আর এবার আমরা চূড়ান্ত উচ্ছেদে যাচ্ছি। এই চূড়ান্ত উচ্ছেদের মাধ্যমে মানুষের চলাচল নির্বিঘ্ন করার জন্য আজকে এই উচ্ছেদ অভিযান। কে চাঁদা তুলছে, কে চাঁদাবাজি করছে,
এই দায়িত্ব আওয়ামী লীগ গ্রহণ করবে না। পুরো এলাকায় শতাধিক অবৈধ দোকান, ফুটপাত দখল করে থাকা শতাধিক ভ্রাম্যমাণ দোকান উচ্ছেদ করা হয় বলে জানান ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট। উচ্ছেদের অংশ ফের দখল করা হলে আইনি ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। নজরদারিটা থাকবে, এবার একটা পরিকল্পনাও আছে, একটা বিউটিফিকেশনের পরিকল্পনা আছে। তো আশা করি আমরা এবার, এবং আমরা আপনাদের মাধ্যমে সংশ্লিষ্ট যারা ব্যবসায়ী তাদেরকে অনুরোধ করব তারা যাতে একটু সচেতন থাকে। সাধারণ মানুষ জানান বারবার উচ্ছেদ না করে বরং ফুটপাত ও রাস্তা দখলমুক্ত রাখতে স্থায়ী পরিকল্পনা প্রয়োজন। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। বুড়িগঙ্গা দখলমুক্ত করতে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে তৃতীয় দফার উচ্ছেদ অভিযান। সীমানা পিলারের মধ্যে থাকা স্থাপনা এরই মধ্যে নিজেরাই সরিয়ে নিতে শুরু করেছেন স্থানীয়রা। তবে উচ্ছেদকৃত স্থাপনা মালিকদের অভিযোগ, সীমানা পিলারের বাইরে গিয়েও অনেক ভবন ভেঙে ফেলা হচ্ছে। এ বিষয়ে বিআইডব্লিউটি ও পানি উন্নয়ন বোর্ড বলছে দখলদাররা নিজেরাই সীমানা পিলার সামনের দিকে সরিয়ে নিয়েছে। মাহমুদ রাকিবের রিপোর্ট। বিশাল আকৃতির ড্রিল মেশিন দিয়ে ভাঙা হচ্ছে ভবন, তাও আবার নিজেদেরই। একটু অবাক মনে হলেও রাজধানীর সদরঘাট, গাবতলী, বেড়িবাঁধ সড়কের ইসলামবাগ, কেল্লার মোড় ও লোহারপুল এলাকায় গেলে এখন দেখা মিলবে এমন দৃশ্যেরই। মালিকরা বলছেন উচ্ছেদ অভিযান চলমান থাকায় বড় ধরনের লোকসানের হাত থেকে বাঁচতে সীমানা পিলারের মধ্যে থাকা স্থাপনা তারা নিজ উদ্যোগেই সরিয়ে নিচ্ছেন। দাগ দিয়ে গেছে, তাই আমরা নিজেরাই ভাঙতেছি। এখন সরকারের বুলডোজার চালালে তো আমার পুরো বিল্ডিংই হিলে যাবে। বলছে যে আপনারা সীমানা পিলার গেড়ে দিয়ে দেন, আমাদের কোনো অভিযোগ, আমরা নিজেরটা আমরা ভাঙ্গা দিব। এখন আমরা এটা ভাঙ্গা দিচ্ছি। তবে সীমানা পিলার নিয়ে নানা অভিযোগ রয়েছে উচ্ছেদ করা স্থাপনার মালিকদের। স্থানীয়দের অভিযোগ, সরকারিভাবে জরিপ করে বসানো সীমানা পিলারের বাইরে গিয়ে ভবন নির্মাণ করার পরও তা উচ্ছেদ করছে বিআইডব্লিউটিএ। তবে অভিযোগ অস্বীকার করে বিআইডব্লিউটিএ বলছে নদীর জায়গা দখলমুক্ত করতে পানি উন্নয়ন বোর্ড সহ সব সেবা সংস্থার সমন্বয়ে করা পুনর্জরিপের মধ্যে যে সকল স্থাপনা আসবে তা সবই উচ্ছেদ করতে তারা তাদের অভিযান অব্যাহত রাখবেন। পিলারটা আমার বিল্ডিং এর বাইরে, পিলারের পরে হলো আমার বিল্ডিং, তারপরে আমার বিল্ডিং ভেঙে দিচ্ছে। 10টা মিনিট আমার সময় দেয় নাই, পিলারটাও ভেঙে দিচ্ছে। 1 বছর পর্যন্ত বিভিন্নভাবে মাপ যোগ কইরা আমাদের সীমানা পিলার দিছে। সীমানা পিলার কমপ্লিট করার পরে পিলার রাইখাও 2-1 হাত পরে যায় আমরা আমাদের স্থাপনা করছি। যৌথ জরিপের মাধ্যমে একটি সীমানা পিলার স্থাপন করা হয়েছিল। সেই স্থাপিত সীমানা পিলারগুলো ট্যাম্পারিং করা হয়েছে অনেক জায়গায়, এবং যারা এই অভিযোগটা করছে তারা নিজেরাও জানে। তো সেই পিলারগুলো তারা তুলে ফেলছে। সীমানা পিলার তুলে ফেললেও কিন্তু আমরা আমাদের পজিশন ঠিক করে তার মধ্যে অভ্যন্তরে যদি কোনো অবৈধ স্থাপনা পাই সেগুলো কিন্তু আপনার উচ্ছেদের আওতায় আসবে। পানি উন্নয়ন বোর্ড বলছে বিতর্ক সৃষ্টি করতেই দখলদারদের এই অভিযোগ। এছাড়া নতুন করে জরিপ করে আবারও সীমানা পিলার বসানো হবে বলেও জানিয়েছে সংস্থাটি। ভবনের সামনে পিলার মানে কি আপনার বুঝতে হবে যে ভবনের ভেতরে ছিল পিলারটা। যারা আনঅথরাইজড এতদিন ছিল তারা যখনই দেখেছে আমাদের জায়গা উচ্ছেদ অভিযানের মধ্যে পড়ে যাচ্ছে, তারা রাতের অন্ধকারে ওই পিলারগুলো তারা এই ধরনের ম্যানিপুলেট করে তারা এরকম করেছে। বুড়িগঙ্গা দখলমুক্ত করতে প্রথম 2 দফার অভিযানে ইতিমধ্যেই উচ্ছেদ করা হয়েছে নদী পাড়ের প্রায় 1200 অবৈধ স্থাপনা। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। অস্বাস্থ্যকর পরিবেশ সহ বিভিন্ন অভিযোগে রাজধানীর মতিঝিল ও ফকিরাপুলের 2টি হোটেলের মান গ্রেড এ থেকে গ্রেড বি তে নামিয়ে দিয়েছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। 1 মাসের মধ্যে সংশোধন করা না হলে তাদের স্টিকার পুরোপুরি বাতিল করা হবে বলেও জানিয়ে দেওয়া হয়। এদিকে নিরাপদ পানি নিশ্চিত করার লক্ষ্যে রাজধানীর যাত্রাবাড়ি ও সায়েদাবাদের বেশ কয়েকটি এলাকায় অভিযান পরিচালনা করে বিএসটিআই। নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে সোমবার দুপুরে মতিঝিলে ভেজাল বিরোধী খাদ্যের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। এ সময় হোটেলের মান নির্ধারণের জন্য দেওয়া স্টিকার পাওয়া বেশ কয়েকটি হোটেলে তারা অভিযান চালায়। হোটেলগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, খাবার ও কেমিক্যাল একসঙ্গে রাখা, সঠিকভাবে খাবার সরবরাহ না করা সহ বেশ কয়েকটি অভিযোগ পাওয়া যায়। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জানায় বারবার সতর্ক করার পরও হোটেলগুলো কোনো পদক্ষেপ না নেওয়ায় প্রাথমিকভাবে তাদের গ্রেড নামিয়ে দেওয়া হয়েছে। 1 মাসের মধ্যে তারা সংশোধন না করলে তাদের স্টিকার বাতিল করে দেওয়া হবে। 57টা যে রেস্টুরেন্ট রয়েছে এর দিলকুশ এলাকায় আমরা স্বাচ্ছন্দ্যপুর রেস্টুরেন্টটি আজকে ভিজিট করছি এবং সেখানে আমরা কিছু ব্যত্যয় পেলাম। তো সেই অনুযায়ী আমরা ফাইনালি একটা ডিসিশন নিব, হয়তো এটাকে ডিগ্রেড করে দেওয়া হবে এবং এটা নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হবে। এই সময়ের মধ্যে যদি উন্নত হতে না পারে এটা হয়তো সিলগালার দিকে চলে যাবে।
এদিকে নিরাপদ বিশুদ্ধ পানি নিশ্চিত করার লক্ষ্যে অনুমোদনহীন পানি সরবরাহকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে বিএসটিআই। রাজধানী যাত্রাবাড়ী ও সায়দাবাদের বেশ কয়েকটি এলাকায় অভিযান চালায় 10 সদস্যের বিএসটিআই দল। অপরিশোধিত পানির কারখানায় অভিযান চালিয়ে পানির জার জব্দ করে ধ্বংস করা হয়। এছাড়া পানি সরবরাহকারী পিকআপ থামিয়ে পানির জার ধ্বংস করে বিএসটিআই। জব্দ করা হয় বেশ কয়েকটি পানির পাম্প। প্রতিদিন অভিযানে যে সমস্ত প্রতিষ্ঠানকে আমরা চিহ্নিত করছি, যেই পাম্প দিয়ে পানি উঠাই সেই পাম্পটা আমরা নষ্ট করে দিচ্ছি। পাশাপাশি আমরা তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা করছি যাতে আইনের আওতায় তাদেরকে নিয়ে আসা যায়। জনসাধারণ যাতে নিরাপদ পানি পায় সেই জন্য এই কার্যক্রম অব্যাহত থাকবে। অবৈধ পানির বিরুদ্ধে বিএসটিআর চলমান বিশেষ অভিযানে এখন পর্যন্ত 20টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। শাহরিয়ার জামান দীপ, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর পূর্বাঞ্চলের 300 ফিটে মিষ্টির দোকান ও রেস্টুরেন্টে ভেজাল বিরোধী অভিযান চালিয়ে 12টি প্রতিষ্ঠানকে 19 লাখ টাকা জরিমানা করেছেন র্যাব 1-এর ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুরে অভিযানের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম। তিনি জানান, 300 ফিটের নীলা নামের এই মার্কেটে মিষ্টির দোকানের বিক্রেতারা দীর্ঘদিন ধরে খাবারে ভেজাল দিয়ে আসছিল। মিষ্টিতে কাপড়ের রং ব্যবহারের পাশাপাশি দুধের নামে কেমিক্যাল যুক্ত পাউডার ব্যবহার করা হতো, যা স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। এছাড়া অতিরিক্ত মূল্য নেয় দোকানগুলোকে সতর্ক করে দেওয়া হয়। পরবর্তীতে সঠিক মূল্য তালিকা টানানোর নির্দেশ দেওয়া হয়। হিউজ কোয়ান্টিটি মিষ্টির দোকানে এভাবে আপনার টেক্সটাইল রং বা কাপড় রং ব্যবহার করা হচ্ছে। তো এটি একটা মারাত্মক বিষয় একটি ছিল। দ্বিতীয়ত ছিল এখানে আসলে প্রত্যেকটা দোকানে অত্যন্ত আনহাইজেনিক এনভায়রনমেন্ট। আমরা দেখলাম যে লক্ষ লক্ষ মাছি এখানে ভরে আছে। এখানে 11টি মিষ্টির দোকানকে আমরা 17.5 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে এবং আপনার এখানে 2টো হোটেল রেস্টুরেন্টকে বন্ধ করা হয়েছে, সিলগালা করে দেওয়া হয়েছে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবির 3য় শ্রেণীর সাবেক কর্মচারীর কাছ থেকে একটি সরকারি গাড়ি উদ্ধার করেছে দুদক। সোমবার বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় দুর্নীতি দমন কমিশনের কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান দুদকের মহাপরিচালক মোহাম্মদ মুনির চৌধুরী। সিবিএর সাধারণ সম্পাদক আলাউদ্দিন মিয়া ক্ষমতার অপব্যবহার করে দীর্ঘ 9 বছর ধরে গাড়িটি ব্যবহার করছিলেন বলে জানান মহাপরিচালক। তিনি 3য় শ্রেণীর কর্মচারী হিসেবে স্টেনোগ্রাফারের দায়িত্ব পালন করতেন। 9 বছরে প্রায় 35 লাখ টাকার জ্বালানি ব্যবহার করেছেন বলেও জানানো হয় এবং তার চালককে 37 লাখ টাকা বেতন দেওয়া হয়েছে। ঘটনায় চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় পিডিবির কোনো কর্মকর্তা জড়িত থাকলে তাদের বিরুদ্ধেও অনুসন্ধান শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানায় দুদক। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। তরল দুধে মাত্রাতিরিক্ত কীটনাশক ও সীসা পাওয়ার ঘটনায় বিএসটিআই ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ব্যর্থ। মন্তব্য হাইকোর্টের। অতিরিক্ত অ্যান্টিবায়োটিকই কারণ বলছেন বিশেষজ্ঞরা। শুধু স্কুল কলেজের শিক্ষক পরিচালিত কোচিং অবৈধ, ফ্রিল্যান্সারদের বাধা নেই, ব্যাখ্যা হাইকোর্টের। উচ্চ মূল্যে বাসা বাড়িতে গিয়ে পড়ানোর প্রবণতা বাড়বে, মত বিশ্লেষকদের। গত বছরের চেয়ে 12 থেকে 20 হাজার টাকা বাড়িয়ে এবছর 2টি হজ প্যাকেজ ঘোষণা সরকারের। খাবার, বাড়ি ভাড়া ও সার্ভিস চার্জ পরিশোধ অনলাইনে। ডাকসু নির্বাচনের ভোট 11 মার্চ। আগামী সপ্তাহে মনোনয়নপত্র বিতরণ। প্যানেল নিয়ে কাজ শুরু ছাত্রলীগের। প্রচারণার সময় কম, দাবি অন্য সংগঠনগুলোর। এবং বাংলাদেশে $15 কোটি ফুলের বাজার সম্প্রসারণে কাজ করবে যুক্তরাষ্ট্র। যশোরের গদখালি পরিদর্শন করে মার্কিন রাষ্ট্রদূত। ফুল সংগ্রহ ও সরবরাহে ব্যস্ত সাভারের চাষিরা। এই ছিল প্রবাসী সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন, স্টার্ট স্পেস BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।